খান বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছে। অনির বিদায় হয়ে গেছে। এখন থেকে গালিব তোমাকে এই বাড়িতে থাকতে হবে, তাহলে তহিদ খান একা লাগবে। রাতের খাবার শেষ করে সবাই সবার মতো ঘুমাতে গেল। তুবা পড়েছে মহা বিপদে। পরে তো বাহিনীর মতো গালিবকে চ্যালেঞ্জ করে দিল, কিন্তু এখন ঘরে গেলে কি অবস্থা হবে তার সেটা সে ভালোই টের পাচ্ছে। পিছন থেকে কেউ একজন এসে কলে তুলে নিল। তুবা ভালো করেই জানে এটা কার কাজ। তুবা চোখ বুজেছিল। গালিব, সুইটহার্ট পরে কি যেন বলেছিলে? আমি তো সেটার জন্য অপেক্ষা করে আছি। আর তুমি এখানে ঘাপটি মেরে বসে আছো, এটা ঠিক না। তুবা, দেখুন আমি তখন এইটা মজার ছলে বলে ফেলেছি, আপনি এটাকে সিরিয়াসলি নিবেন না। গালিব, তুমি আমার বউ হও, আমি তোমার কথা সিরিয়াসলি নিব না তো কি কুত্তা শিয়ালের কথা সিরিয়াস নিব বলো সুইটহার্ট? তুবা, শুনুন না, একটা কথা ছিল। গালিব, বলো সুইটহার্ট, শুনছি। তুবা গালিবের মাথাটা নিচে টেনে টুক করে একটা চুমু দিয়ে দেয়। তুবা, এটা ঘুষপড়ে যেগুলো বলেছি সেগুলো ভুলে যাওয়ার জন্য। গালিব, আচ্ছা পরের কথা ভুলে গেলাম, এখন তুমি চলো, আমার খুব আদর আদর পাচ্ছে। তুবা, আপনি যদি আজ আমাকে আবার ব্যথা দেন আমি কিন্তু কান্না করব বলে দিলাম। গালিব, তুমি আমার সাথে কন্টিনিউ করলে আমি পাইন দিব না, প্রমিস সুইটহার্ট। গালিব তোমাকে নিয়ে রুমে গেল। গালিব, গেট রেডি সুইটহার্ট। গালিব তোমাকে কিস করতে লাগলো। গালিবের কথা মত তুবাও কন্টিনিউ করলো, কিন্তু তুবার স্পর্শ গালিব হর্নি হয়ে বেসামাল হয়ে বাইট দেয়া শুরু করে। তুবা আর সহ্য করতে না পেরে রোজকার মতো কান্না করে দেয়। গালিব, সুইটহার্ট তুমি যদি এই মুহূর্তে কান্না না বন্ধ করো তাহলে প্রমিস করছি সারা রাত তোমাকে কান্না করাবো। নাও স্টপ ক্রাইং। তুবা, আমি পারি না আপনাকে সামলাতে, আপনার বেসামাল ভালোবাসাগুলো আমাকে কষ্ট দেয়। গালিব, ডোন্ট শাউট সুইটহার্ট, আমি আগেই বলেছিলাম না আমাকে সামলাতে হবে। গালিব কথা শেষ করে তুবাতে মগ্ন হয়ে গেল। তা 1 ঘন্টা পরে তুবাকে নিয়ে শাওয়ারে গেল গালিব। সুইটহার্ট মন খারাপ করেছো, সরি, আমি যে তোমার স্পর্শ পেলে কন্ট্রোল করতে পারি না নিজেকে। শাওয়ার শেষ করে গালিব তুবার সাথে কথা বলছে। গালিব, সুইটহার্ট তুমি যে বাচ্চা বাচ্চা করছো, এখন তো তুমি নিজেই বাচ্চা। আর বড় কথা, আমাদের বিয়ে তো 3 মাস হলো, শুধু আমরা কি দুইজন দুইজনকে ভালোবাসবো না, নিজেদের সময় দিব না? এখন যদি তুমি বাচ্চা নাও তাহলে তুমি আমাকে সময় দিতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ঠিক মতো। তাই আমি চাইছি না এখন বেবি নিতে। সুইটহার্ট তুমি আমার কথা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি আমি? তুবা, জি প্রফেসর, আমি বুঝতে পেরেছি। 32 পার্টি দাঁত বের করে। গালিব, এই তো আমার লক্ষ্মী বউ। গালিব তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এই 1 সপ্তাহ গালিবের চোখে ঘুম নাই, তাই আজ সে শান্তির ঘুম ঘুমাবে। দুজনই স্বপ্নের দেখে পাড়ি জমালো। নতুন বর বউয়ের গাড়ির গন্তব্য গালিবের উপহার দেয়া সেই বাড়িটির দিকে। অনি জিসান আজ দুজনেই অনেক খুশি, কিন্তু অনি জিসানের সাথে কথা বলছে না, কারণ এতদিন সে কষ্ট দিয়েছে তাকে। জিসান, মায়াবতী, তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আজকের এই দিনের রাগ করে থেকে না। অনি, আপনি কি করে জানলেন আমি রাগ করেছি? জিসান, কারণ যে মেয়ে আমার সাথে থাকলে মুখে কথার খুই ফুটে, এখন সে চুপ করে বসে আছে। অনি, তো রাগ করার মতো কাজ করেছেন তো রাগ করব না। কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছে। জিসান গাড়ি থেকে নেমে অনিকে দরজা খুলে দিল। জিসান, রাঙাবউ নেমে এসো। অনি জিসানের কথা মত নিচে নামল। জিসান অনিকে কোলে তুলে নিল। অনি, এ কি করছেন? ছাড়ুন আমায়। জিসান, আমার রাঙাবউ আমায় থাকতে পায়ে হেঁটে যাবে, এটা কিভাবে সম্ভব? জিসান ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। পিছন থেকে ড্রাইভার ডাক দিল। ড্রাইভার, স্যার তুবা ম্যাডাম আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই লাগেজ দুটোতে দিয়েছে। জিসান, ভিতরে রেখে আসুন চাচা। আর হ্যাঁ, আমাকে স্যার বলতে হবে না চাচা, আমি তো আপনার ছেলের মতো। ড্রাইভার হেসে উত্তর দিল। ড্রাইভার স্যার বলে বলে অভ্যস্ত হয়ে গেছে তাই। জিসান, আমাকে নিজের ছেলের মতো মনে করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন চাচা। অনি, আমি সত্যি মানুষ চিনতে ভুল করিনি, আপনি সত্যি অসাধারণ পুরুষ। জিসান হাসছে আর যেতে যেতে বলছে, জিসান, এতদিন তো নিজেকে সংযত করে রেখেছিলাম ওনার আমানত মনে করে, কিন্তু আজ তো একান্তই তুমি আমার মায়াবতী। অনি জিসানের কথার মানে বুঝতে পেরে লজ্জায় পড়ে যায়। জিসান দরজা ঠেলে ভেতরে যায়। সমস্ত ঘর জুড়ে লাল গোলাপে ভরপুর। জিসান, নিলয় ভাইয়ের চয়েস আছে বলতে হয়।
জিসান অনিকে করে নিয়েই সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে। অনি, আমাকে নামিয়ে দিন, আপনার হাত ব্যথা হয়ে যাবে তো। জিসান, 12 মাসে 14 বার ট্রেনিং করতে হয় রানাবো, আর সেখানে 50 কেজি ওজন কিছুই না। জিসান একটা রুমের সামনে দাঁড়িয়ে অনির দিকে তাকিয়ে বলল, রানাবো, আজ কি আমাদের এই ঘরে ঢোকার পারফেক্ট সময়, নাকি তুমি সময় নিতে চাও? অনি, কেন, আপনি কি আমাকে জোর করে বিয়ে করেছেন, নাকি আমার বিয়ে মতো ছিল না যে আমার সময় লাগবে? জিসান অনির কথার মানে বুঝতে পেরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। জিসান অনিকে বেডে বসিয়ে দিয়ে বলল, জিসান, রানাবো, তুমি একটু অপেক্ষা করো, আমি নিচে থেকে ব্যাগগুলো নিয়ে আসি। জিসান অনিকে রেখে ব্যাগ আনতে গেল। ব্যাগ নিয়ে এসে জিসান ফ্রেশ হতে চলে গেল। জিসান ফ্রেশ হয়ে এসে অনিকে বলল ফ্রেশ হতে। অনি বেড থেকে নিচে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গহনা খুলতে লাগলো। জিসান, রানাবো, আমি কি হেল্প করব তোমাকে? অনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ওর দিল। জিসান অতি যত্নে প্রথমে গহনা তারপরে চুলের ক্লিপ খুলে দিতে লাগলো। অনি, ভাবির কাছে শুনেছিলাম আপনি অনেক রাগী, কিন্তু আপনাকে যত দেখছি তই অবাক হচ্ছে আমি। জিসান, কেন রাঙাবো, তুমি তো বলেছ এতদিন কষ্ট দিয়েছি, আজ থেকে যে শুধু ভালোবাসা দেই। যাও ফ্রেশ হয়ে এসো, যিনি আমাদের এই পবিত্র সম্পর্কে আবদ্ধ করেছে তাকে কৃতজ্ঞতা জানি আমাদের পবিত্র সম্পর্ক শুরু করব। অনি ফ্রেশ হয়ে আসলো। দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। জিসান হাত তুলে দোয়া করছিল আর অনি জিসানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। জিসান নামাজ শেষ করে অনির পাশে তাকিয়ে বলল, জিসান, তোমার দৃষ্টি আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। অনি, আমার নজর পড়েছে আপনার উপরে। জিসান, কি চাও তাহলে এখন? অনি, আপনাকে ভালোবাসতে চাই। জিসান, তাহলে ঘরে যে কথা বলি। অনি, এই বাড়িতে আপনি আর আমি একা আছি ওকে। জিসান, তাহলে তো এখন ভালোবাসা না হয়ে অন্য কিছু হবে। অনি, কি হবে বলেন আমায়। জিসান, তুমি বলে দাও কি হবে পারে। অনি, সব কিছু যদি আমি বলে দেই তাহলে। জিসান, এখন তো তাহলে কিছু স্পেশাল করার দরকার রাঙাবউ। জিসান অনিকে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল বেডে। জিসান তাকিয়ে আছে অনির লাজ রাঙা মুখের দিকে। অনি, কি দেখছে আপনি আমার দিয়ে এভাবে? জিসান, তোমার ঠোঁট আমার খুব পছন্দ হয়েছে। অনি, ওকে তাহলে কিস করুন। জিসান, আমার তোমার নিচের ঠোঁট ভালো লেগেছে, উপরেরটা নয়। অনি, আগে উপরেরটাতে কিস করুন তারপরে নিচেরটায়। জিসান, আমি তো তোমার কথা শুনবো না। আমার যেভাবে মন চাইবে আমি সেইভাবেই তোমাকে কিস করব। জিসান অনির ঠোঁট নিজের আওতায় করে নিল। জিসান ডিপলি কিস করে যাচ্ছে। অনি প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার। জিসানের সেদিকে মন নেই, সে যেন মধু খেতে বসেছে। 10 মিনিট পড়েছে দেয়। অনি হাঁপাচ্ছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জিসান, রামাবউ, তুমি কি আমার উপরে রাগ করলে? অনি, হ্যাঁ রাগ করেছি, তো এখন কি করবেন? জিসান, সরি রামাবউ, ভেরি ভেরি সরি। অনি, আপনার এই সরি দিয়ে আমার রাগ ভাঙবে না। জিসান, রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে রামাবউ। জিসান আবার অনিকে কাছে টেনে নিল। এবার অনি জিসানের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেয়। জিসান ঠোঁট ছেড়ে দিয়ে আহ করে চিল্লায় উঠে। অনি এই সুযোগে উঠে যায়। জিসান পিছনে এসে জানালার থাই গ্লাসে অনিকে চেপে ধরে কানে কামড় বসিয়ে দেয়। জিসান, বাঘকে জাগাতে নেই শোনা, বাঘ জেগে গেলে প্রতি থাবায় যেমন মাংস তুলে নেয় ঠিক সেইভাবে এখন তুমি আমার হিংস্র বাঘ উপভোগ করে। জিসান অনিকে থাইয়ের সাথে মিশিয়ে প্রতি জায়গায় বাইক বসিয়ে দিচ্ছে। সেই তীব্র যন্ত্রণা অনিকে চিৎকার করতে বাধ্য করছে বারবার। জিসান, আই লাইক দিস সাউন্ড বেইব। বেইব, তোমার পাইন হচ্ছে না তো? অনি, আমি আপনার থেকেও বেশি স্ট্রং আছি, আমার ব্যথা লাগে না। জিসান, তাহলে বেডে চলো, তারপর দেখছি কে বেশি স্ট্রং। জিসান আবার 5 গোলা করে নিয়ে বেডে শুয়ে দিয়ে জিসান উপরে উঠে পড়ে অনির। তারপর শুরু হলো দুজনের ভালোবার পরশ, যা আজ এই রাতে জানান দিচ্ছে এই ঘরের প্রতিটা জিনিস। ভোরের দিকে অনি বলে উঠল, 6 রাউন্ড হয়ে গেছে, এবার থামুন প্লিজ। জিসান, বেইব, তুমি না অনেক স্ট্রং, এতটুকুতেই হাঁপিয়ে গেলে। অনি, আমার ঘাট হয়েছে, এবার ছাড়ুন প্লিজ, না হলে আমি আজই প্রেগন্যান্ট হয়ে যাব। জিসান, হার মেনেছ তাহলে? অনি, জি, জি জি। জিসান উঠে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে এসে অনিকে বলল, জিসান, উঠে পড়ো, রামাবউ সেহরির সময় হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে এসো। অনি কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। শাওয়ার শেষ করে অনি রুমে আসলো।
জিসান ব্যাগ থেকে খাবার বের করে ওভেনের দিকে যাচ্ছিল। অনি প্যাকেটগুলো নিয়ে নিল। জিসান, কি হলো রাঙাবউ? অনি, আমি থাকতে আপনি কেন কাজ করবেন শুনি? জিসান, কারণ আমার বউটা আজ অনেক ক্লান্ত, তাই আমি একটু সেবা করি আমার রাঙা বউটার। জিসান অনির হাত থেকে খাবারগুলো নিয়ে ওভেনে গরম করতে দিল। দুইজন খাবার খেয়ে নামাজ পড়ে শুতে গেল। জিসান, রাঙা বউ, তোমার কি পাইন হচ্ছে? অনি, একটু একটু হচ্ছে, সেরে যাব, আপনাকে টেনশন করতে হবে না। এগুলো তো আপনার ভালোবাসার পরশ, হোক না একটু ব্যথা সহ্য করে নেব। এতদিন আপনার দেয়া কষ্টগুলো সহ্য করেছি, এখন থেকে না হয় আপনার ভালোবাসাগুলো সহ্য করে নিব। জিসান, এই জন্য তো আমার রাঙা বউকে এত এত ভালোবাসি। অনি, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এই জন্য বিয়ের কথা শুনে বাবারাজ হয়ে মিশনে চলে গিয়েছিলেন। জিসান অনিকে জড়িয়ে ধরে হাসতে শুরু করে দিল। অনি, জানেন তো আমি আপনার এই হাসিতে আটকে যাই বারবার। ভোরবেলা তুবা উঠে পড়ল সেহরির বানানোর জন্য। তুবা কিচেনে গিয়ে দেখে হেল্পিং হ্যান্ড সব রান্না শেষ করে ফেলছে। তুবাকে আর কষ্ট করতে হয়নি। তুবা গালিবকে ডাকতে গেল। তুবা দেখে গালিব ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। তুবা মনে মনে বলল, একটা মানুষ কতটা কিউট, প্রোম্যাক্স হলে ঘুমের মধ্যেও তাকে এতটা সুন্দর লাগে। তুবা গালিবকে ডাকতে যাচ্ছিল, তখন তুবার মনে দুষ্টু বুদ্ধি ভর করে। তুবা নিজের চুলগুলো নিয়ে কানের কাছে সুরসুরি দিতে দিতে দুষ্টুমি করে নেশালো কণ্ঠে ডাকে, হানি, উঠে পড়ো, ভোর হয়ে গেল তো। গালিব তুবাকে জড়িয়ে ধরে আবার বেডে শুইয়ে দিল। আর একটু ঘুমোতে দাও সুইটহার্ট। তুবা, ঘুমান, যত খুশি ঘুমিয়ে নিন। তবে আমাকে ছাড়ুন, বাবাকে ডাকতে হবে, বাবার খাওয়ার আগে ঔষধ আছে। গালিব এবার চোখ খুলে বলল, গালিব, আব্বুকে আজ আর ঔষধ দিতে হবে না। আমি ডক্টর দেখাবো আগে, তারপর আব্বু ঔষধ খাবে। ওই মহিলা আমার পুরো 12টা বছর আমাকে আমার আব্বুর কাছ থেকে দূরে রেখেছিল। তুবা, থাক, আর মন খারাপ করতে হবে না। এখন উঠে পড়ুন, সেহরির সময় শেষ হয়ে যাবে। গালিব তুবার কপালে আলতো চুমু দিয়ে বলল, ধন্যবাদ আমার লিটিল বার্ড, আজ সেদিন যদি তুমি আমাকে আসতে না বলতে আমি আসতাম না। তুবা, আপনি কি শুধু আমার জন্য ফিরে এসেছেন? গালিব, ইয়েস মাই লিটিল বার্ড, আমার তোর কারণে ফিরে আসা, না হলে এখনো আমি সেই জাপানেই পড়ে থাকতাম। তুবা, তাহলে তো আমি নিজেই ডেকে কুমির নিয়ে এসেছি। গালিব, তবে রে, আমাকে কুমির বলা দেখেছি তোমাকে। তুবা এক দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুবা তৌহিদ খানের রুমের বাইরে দাঁড়িয়ে ডাকল, বাবা, সেহরির সময় হয়েছে, আপনি কি উঠেছেন? তৌহিদ খান, তুমি যাও মা, আমি আসছি। রাত পোহালে ঈদের দিন, বাসায় বসে ভালো লাগছে না তুবার, তাই অনিকে ফোন দিল। তুবা, কি খবর ননদিনী, কি করছো তুমি? অনি, এই তো ননদিনী, তোমার আদরের ভাগ নিচ্ছি আম্মুর কাছ থেকে। তুবা, শুনো না, ভালো লাগছে না, চলো বাইরে থেকে ঘুরে আসি। অনি, রোজা রেখে বাইরে যেতে ভালো লাগছে না, তবুও তুমি যেহেতু বলছো তাই যাচ্ছি। তুবা, ওকে, আমি তাহলে রেডি হয়ে নিচ্ছি। অনি, ওকে, আমি ফোন দিব বের হয়ে। তুবা ফোন কেটে দিয়ে ভাবল গালিবকে জানানো দরকার, তাই তুবা গালিবকে ফোন দিল। তুবা, হানি, একটা কথা বলার ছিল। গালিব, বলো। তুবা, আমি একটু বাইরে যাব। গালিব, কোনো দরকার নেই, আমি অফিস শেষ করে নিয়ে যাব। তুবা, আমি অনির সাথে যাচ্ছি তো। গালিব, সুইটহার্ট, বোঝার চেষ্টা করো, ওই মহিলা এবং তার ছেলে এখন পলাতক, এই অবস্থায় আমি কোনো রিস্ক নিতে চাই না। তুবা, কিচ্ছু হবে না আমার, প্লিজ যাই, আর না হলে ভাইয়াকে সাথে নিয়ে যাচ্ছি। গালিব, সুইটহার্ট, বোঝার চেষ্টা করো একটু। তুবা, আচ্ছা, যাব না, আপনার জন্য আমার এবারের ঈদ মাটি হয়ে যাচ্ছে। গালিব, ওকে, যাও, কিন্তু সব সময় জিসার সাথেই থাকবে। তুবা, ওকে হানি। তুবা ফোন কেটে দিল। ওই পাশে গালিব তুবার মুখ থেকে হানি ডাক শুনে হাসছে। সেই দিন আসমা এবং তার ছেলে পুলিশদেরকে অজ্ঞান হওয়ার ড্রাগস দিয়ে জেল থেকে পালিয়েছে। গালিবকে হুমকি দিয়েছে গালিবকে ছাড়বে না। গালিব নিজের পোড়া করে না, তার ভয় তার পরিবারকে নিয়ে। গালিব জিসানকে ফোন দিল। জিসান, আসসালামু আলাইকুম ভাইয়া। গালিব, ওয়ালাইকুম সালাম। জিসান, তুবা আর অনি বাইরে যাবে, তুমি ওদের সাথে যাবে, রাস্তায় কখন কি বিপদ হয় বলা যায় না। জিসান, আচ্ছা ভাইয়া, আমি যাব ওদের সাথে, তুমি টেনশন করিও না। গালিব ফোন কেটে দিল। তুবা আর অনির সামনের দিকে হাঁটছে আর জিসান পিছু পিছু হাঁটছে। অনি কিছুক্ষণ পরে পরে জিসানকে দেখছে, মনে হচ্ছে তারা দুইজন নতুন প্রেমে পড়েছে, এমন একটা ব্যাপার। অনি মেহেদি নিল, তুবাকে নিতে বললে সে বসে, আমি পড়তে পারবো না আর নিব না।
তুমি নাও। অনি জোর করল না, মেহেদি কিনে জিসান বলল। জিসান, রামা বউ তুমি কি ঈদে আমার থেকে কিছুই নিবে না? অনি, জামাই যদি কিনে দিতে চায় তাহলে আমি আপত্তি করব না। তিনজন মিলে একটা শপিং মলে গেল। জিসান বেছে বেছে 3টা শাড়ি কিনল অনির জন্য। জিসান তুবাকে কিছু নিতে বলল সে কিছু নিবে না, তার ঈদ শপিং শেষ। অনি, আচ্ছা এটা না হয় তোমার ভাই আর নতুন ভাবির পক্ষ থেকে ছোট উপহার। অনি একটা পাকিস্তানি ড্রেস দিল তুবাকে। শপিং শেষ করে জিসান আর অনি তুবাকে দিতে খান বাড়িতে গেল। সাথে তৌহিদ খান এর সাথে দেখা করে আসলো। জিসান তার শ্বশুরকে ঈদের দাওয়াত দিল। তৌহিদ খান, আগে মেয়ে জামাই আমার বাসায় আসবে তারপরে আমি মেয়ের বাড়ি যাব। জিসান, জি বাবা আপনি যেমন বলবেন, আজ তাহলে আমরা আসি। জিসান আর অনি চলে গেল বাড়িতে। সন্ধ্যায় ইফতার শেষ করে তুবা একা একা ছাদে চলে গেল চাঁদ দেখতে। চাঁদের দিকে তাকিয়ে বলল, ঈদ মোবারক আব্বু। প্রতিবারের মতো এবারের তোমাকে ঈদ মোবারক বলে সালামি নেওয়া হলো না। তুবা ছাদে বসে কান্না করছে, কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। গালিব রাতে বাড়িতে এসে রুমে ঢুকে দেখে তুবা নেই। রুম থেকে বেরিয়ে তৌহিদ খানের রুমে যায়। গালিব, আব্বু তোমার বৌমা কোথায় বলতো? তৌহিদ খান, আমি তো ওকে ইফতারের পর থেকে দেখিনি। আমি ভেবেছি ক্লান্ত লাগছে তাই ঘুমিয়েছে মনে হয়। গালিবের মাথা ঘুরে উঠল, কোথায় গেল মেয়েটা? তাহলে কি ওই মহিলা কিডন্যাপ করেছে তার কলিজাকে? গালিব পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। তুবার দেখা না পেয়ে ফোন দিল জিসানকে। গালিব, হ্যালো জিসান, তুবা কি ওই বাড়িতে গেছে? জিসান, না তো ভাইয়া, আমি তো ওকে বাড়িতে রেখে আসলাম, তারপরে আর কথা হয়নি আমার সাথে। গালিব কান্না করে দিল। গালিব, আমি খুঁজে পাচ্ছি না ওকে। জিসান, আপনি অপেক্ষা করুন, আমি এখনই আসছি। গালিব ফোন কেটে দিল। পিছন থেকে হেল্পিং হ্যান্ড বলল, কারিমা খাতুন, স্যার ম্যাডাম তো ইফতার কইরা ছাদের দিকে গেল দেখলাম। গালিব, এতক্ষণ এই কথাটা বলতে সময় লাগে? আগে বললে কি হতো? গালিব দৌড়ে ছাদে গেল, দেখে তোমার সোফায় ঘুমিয়ে আছে। গালিব হাফ ছেলে বাঁচালো। পর মুহূর্তে চোখ মুখ লাল করে দিয়ে হন করে তুবার দিকে গিয়ে তুবাকে ঝাঁকিয়ে উঠালো। তুবা কি হচ্ছে বুঝিতে না পেরে ভয় আটকে উঠল। গালিব, এই মেয়ে এই সন্ধ্যা বেলা এখানে কি করছো তুমি? তুবার সহজ স্বীকারোক্তি। তুবা, প্রতিবার তো আব্বুকে সামনে থেকে ঈদ মোবারক বলতাম, কিন্তু এবার তো আব্বু আকাশে চলে গেছে তাই ছাদে আসছিলাম আব্বুকে ঈদ মোবারক বলতে। গালিবের রাগ সাথে সাথে পানি হয়ে গেল। গালিব তোমাকে জড়িয়ে ধরে বলল, সরি সুইটহার্ট, আমি তোমাকে খুঁজে না পেয়ে অনেক ভয় পেয়ে গেছিলাম তাই একটু রাগ উঠে গেছিল। তুবা, ইটস ওকে, চলুন নিচে যাই। গালিব, থাকি না, একটু চাঁদ দেখি দুজনে। চাঁদ দেখা শেষ করে গালিব তুবা নিচে চলে গেল। নিচে গিয়ে গালিব ফ্রেশ হয়ে নিল। তুবা তৌহিদ খানকে ঈদ মোবারক জানালো। সবাই রাতের ডিনার করে যে যার ঘরে চলে গেল। তুবা সবকিছু ঠিক করে রাখছিল। গালিব আগেই উপরে চলে গেছে। তুবা কাজ শেষ করে রুমে গিয়ে দেখে গালিব ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। তুবা কিছু না বলে শুয়ে পড়ল। গালিব, সুইটহার্ট শুয়ে পড়লে যে মেহেদি পড়বে না। তুবা, না। গালিব, কেন? এবার তোমার আমার সাথে প্রথম ঈদ, তুমি মেহেদি পড়বে আমি দেখব এমনটা আশা করেছিলাম, কিন্তু কি হলো? তুবা, আমি যে মেহেদি পড়তে পারি না। এতদিন তো আপু পরিয়ে দিত। এবার আপু নেই তাই আমি মেহেদি কিনিনি। গালিব, এত এত মেহেদি আর্টিস্ট আছে আর আমার বউ কিনা মেহেদি দেওয়ার লোক খুঁজে পায় না। তুবা, তাই তো, আমার তো এই কথা মনেই ছিল না, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। গালিব একটা বক্স এনে তুবার হাতে দিল। তুবা, কি এটা? গালিব, খুলেই দেখো। তুবা বক্সটা খুলে দেখে এক বক্স মেহেদি, গ্লিটার কালার মেহেদি। তুবা, এত মেহেদি কি করব আমি? গালিব, আমি তো জানি না তোমার কোনটা পছন্দ হবে, তাই যা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তুবা, মেহেদি তো পেলাম, কিন্তু এখন মেহেদিকে পরিয়ে দিবে আমায়? গালিব, কেন, তোমার অলরাউন্ডার হাজবেন্ড মি আবরার খান গালিব। তুবা, আপনি মেহেদিও পড়াতে পারেন? গালিব, পারতাম না, তবে শিখে নিয়েছি। ভেবেছিলাম আমার বউ রোমান্টিক ভাবে এসে বলবে মেহেদি দিয়ে দিতে, তাই তখন জ্যানের লজ্জায় না পড়তে হয়, তাই অফিসে বসে বসে শিখেছিলাম। তুবা হাত বাড়িয়ে বলল, তাহলে এখন পরিয়ে দিন। গালিব, মেহেদি পরিয়ে দিতে পারি, কিন্তু আমার যে এর বিনিময়ে অন্য কিছু লাগবে সুইটহার্ট। তুবা টুক করে গালিবের গালে একটা চুমু দিয়ে দিল। তুবা, এর থেকে বেশি কিছু দিতে পারবো না। গালিব মেহেদি দেওয়া শুরু করলো। তুবা, একটা কথা জিজ্ঞেস করি?
গালিব, তুবা, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? গালিব, ভালো কেন বাসি সেটা জানি না, কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন আমার হার্টবিট বেড়ে গেছিল। পিছন থেকে তোমার চুল দেখে মনে করেছিলাম তুমি বড়, কিন্তু সামনে এসে দেখি এতটুকু পিচ্চি একটা মেয়ে। দ্বিতীয়বার তুমি যখন পানিতে পড়ে গেলে কোনো কিছু না ভেবে পানিতে লাফ দিলাম, ঠিক তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। জাপানের 7 বছর আমার অনেক কষ্ট হয়েছে থাকতে। প্রতিদিন তোমাকে দেখার জন্য ছটফট করতাম, তখন নীলা আমাকে তোমার ছবি দিত। ভেবেছিলাম এ জীবনে আর তোমাকে আমার পাওয়া হবে না, কিন্তু ভাগ্য কোথায় কখন নিয়ে যায় কেউ জানে না। তুবা, তবে আপনাকে কিন্তু বাইকে বেশ লাগে। বাইকে বসে খোলা আকাশে মুক্ত বাতাস খেতে খেতে রাইড করা বেশ ভালো লাগতো, তাই না? গালিব, তোমার বাইক পছন্দ সুইটহার্ট। তুবা, খুব অনেক ভালো লাগে আমাকে। আমার খুব ইচ্ছে ছিল বাইক চালাতে শেখার, কিন্তু ভাইয়া কোনোদিন শিখায়নি বলে ব্যথা পাবো। গালিব তুবার কথাগুলো শুনছিল আর মেহেদি দিয়ে দিচ্ছিল। মেহেদি দেয়া শেষ, 2 হাত ভর্তি করে মেহেদি দিয়েছে। তুবা, আপনি সব কাজ কি সুন্দর প্রফেশনাল ভাবে করেন, কিভাবে পারেন এত সুন্দর করে করতে? গালিব, যে কোনো কাজ তুমি মন থেকে ভালোবেসে করলে সেটা বেস্ট হতেই হবে। এটা আমি মানি, আর তুমি চাইলেই সব কিছু করতে পারো, শুধু মনের ইচ্ছা থাকতে হবে। তুবার চুল খোলা থাকায় বারবার মুখের দিকে আসছিল চুলগুলো, তাই দেখে গালিব তুবার চুলগুলো নিয়ে কাটা লাগিয়ে দিল। তুবা, আমি অনেক ভাগ্যবতী, জানেন তো যে আপনার মতো স্বামী পেয়েছি। গালিব, সুইটহার্ট, বেডে গেলে তো অন্য কথা বলো, কান্না করো। তুবা, অসভ্য লোক, আমি সিরিয়াস একটা কথা বলছি, এখানেও আপনাকে মশকরা করতে হবে? আচ্ছা বাদ দিন, আমাকে 2 হাতের ছবি তুলে দিন, অনিকে পাঠিয়ে দেই। গালিব তুবার ছবি তুলে অনিকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরে অনি কল দিল। অনি, তোমাকে এত সুন্দর মেহেদি কে পরিয়ে দিল? আর আমাকে বললে তুমি মেহেদি পরতে পারো না। তুবা, আরে এটা তোমার অলরাউন্ডার ভাই পরিয়ে দিয়েছে। অনি, কি ভাইয়া পরিয়ে দিয়েছে? ওয়াও, কি রোমান্টিক, কি রোমান্টিক। তুবা, আচ্ছা রাখো, তোমার ভাইয়ার হাত ব্যথা হয়ে গেল মনে হয়। অনি ফোন রেখে দিল। তুবা বলল, ঘুমাবে না? না, আপনি রাত তো অনেক হলো। গালিব, না, আমার একটা কাজ কাজ আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, কালকে ঈদ সকালে উঠতে হবে। আমি একটু আসছি, তুমি শুয়ে পড়ো। তুবা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। গালিব বাইরে থেকে কাজ শেষ করে আসে, দেখে তুবা ঘুমের দেশে পাড়ি দিয়েছে। অনি মেহেদি দিয়েছে, এক হাতে অন্য হাতে দিয়ে পারেনি। জিসানকে বলল, ভাইয়া কি রোমান্টিক ভাবে ভাবির হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, আপনিও আমার এই হাতে মেহেদি পরিয়ে দেন না। জিসান, আমি এই সব কাজ পারি না রাঙাবো। আর ভাইয়াকে কপি করার ইচ্ছা নেই আমার আমার আমি বেস্ট। অনি, আনরোমান্টিক লোক একটা, কিছু বুঝে না। জিসান, কি বললে আমি আনরোমান্টিক? তাহলে রুমে চলো, রাঙাবো, দেখাচ্ছি রোমান্টিক কর প্রকার ও কি কি। জিসান অনির কাছে আসছে। অনি বলল, কাছে আসবেন না, বলে দিচ্ছি আমার মেহেদি নষ্ট হলে আপনার খবর আছে। জিসান কিছু না শুনে সামনে এগোতে লাগলো। জিসান কাছে চলে আসলে অনি জোরে চিৎকার দিয়ে আম্মু বলে উঠে। জিসান ছোট করে একটা ঠোঁটে চুমু দিয়ে রুমে চলে যায়। মিসেস ফাতেমা, কি রে, কি হয়েছে মা? অনি চোখ খুলে দেখে জিসান নেই কোথাও। অনি, আম্মু, আমি এক হাতে মেহেদি দিয়েছি, অন্য হাত ফাঁকা। মিসেস ফাতেমা, দাও আমি দিয়ে দিচ্ছি। অনি, তুমি মেহেদি দিয়ে দিতে পারো আম্মু। মিসেস ফাতেমা, তোমাদের মতো এত সুন্দর করে পারি না, তবে একটু একটু পারি। আর আমার মেয়ে এক হাত ফাঁকা থাকবে, এটা আমি কি করে সহ্য করব বল? মিসেস ফাতেমা অনির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। জিসান রুমের দরজায় দাঁড়িয়ে অনিকে দেখছে। অনি চোখ তুলে তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। অনিকে দেখতে দেখে জিসান ফ্লাইং কিস দিল একটা। অনি এপাশ থেকে ফু করে দিল, মুখ ভেঙচি দিয়ে। জিসান, আম্মু বউকে এত লাই দিতে নেই, পরে দেখবা তোমাকে কোথাও রেখে এসেছে। মিসেস ফাতেমা, তোর মাথায় কি এই চিন্তা ছাড়া ভালো কোনো চিন্তা আসে না? অনি, দরকার হয় আপনাকে দূরে কোথাও পাঠিয়ে দিব, তবুও আম্মুকে কিছু হইতে দিব না। অনির মেহেদি দেয়া শেষ করে মিসেস ফাতেমা প্লেটে করে রাতের খাবার নিয়ে আসলো। মিসেস ফাতেমা মেহেদি পড়তে এতই ব্যস্ত যে রাতের খাবার খাওয়ার কথা মনে নেই। বড় বড় করে হা করে টপ টপ করে সব ভাত খেয়ে নাও। অনি বড় করে হা করল। জি সান, আমি যে এদিকে না খেয়ে আছি সেটার হুঁশ নেই, তুমি খালি বৌমার খেয়াল রাখো। মিসেস ফাতেমা, চাইলে তুইও খেতে পারিস, আমি দুইজনের জন্য খাবার নিয়ে এসেছি। জিসান অনির পাশে ঘেঁষে বসে খাওয়া শুরু করল।
খাওয়া শেষ করে মিসেস ফাতেমা প্লেট রাখতে চলে গেল। জিসান, রানাবো কাজটা পরে তুমি ঠিক করনি আম্মুকে ডেকে, এর মাসুর একটু পরে দিতে হবে তোমাকে। অনি মুখ ভেঙচি দিয়ে বলল দেখা যাবে। জিসান, রুমে আসো তাড়াতাড়ি। জিসান রুমে চলে গেল। 1 ঘন্টা পার হয়ে গেছে, অনি এখনো রুমে আসছে না দেখে জিসান ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখে অনি বসে বসে মুভি দেখছে টিভিতে। জিসান টিভি অফ করে অনিকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। আজ ঈদ, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ। গালিব ঘুম থেকে উঠে রুমেই একটু ব্যায়াম করে শাওয়ার নিতে চলে যায়। আবার কিছু একটা ভেবে বেরিয়ে আসে। তুবা, কি হলো, আপনি না গোসলে গেলেন, আবার কেন বেরিয়ে আসলেন? গালিব তুবার হাত ধরে নিয়ে গেল শাওয়ার নিতে। গালিব, একটা কথা কতবার মনে করিয়ে দিব যে সব সময় একসাথে শাওয়ার নিব। তুবা, বারে বা যখন রাগ করে থাকেন, আমাকে বাপের বাড়ি রেখে আসেন, তখন কোন তুবা ভূতের সাথে শাওয়ার নেন শুনি? গালিব, সুইটহার্ট, ঈদের দিন ঝগড়া করছো তুমি আমার সাথে। তুবা, ঝগড়া কোথায় করলাম, আমি তো শুধু বললাম। আচ্ছা কিছু বলবো না। দুইজন শাওয়ার শেষ করে বের হলো। গালিব পাঞ্জাবি পরে রেডি হয়ে তৌহিদ খানের ঘরে গেল। গালিব, ঈদ মুবারক আব্বু। তৌহিদ খান, ঈদ মুবারক বাবা। গালিব, তুমি রেডি, তাহলে চলো নামাজে যাই। গালিব 12 বছর পরে তার বাড়ার সার ঈদ করছে, সাথে তার প্রিয় মানুষটি আছে। এই ঈদ গালিবের সব থেকে খুশির ঈদ। বাবা ছেলে মিলে নামাজ পড়ার জন্য চলে গেল। এদিকে জিসান কান্না করছে মিসেস ফাতেমাকে জড়িয়ে ধরে। প্রতি বছর বাবা ছেলে একসাথে সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যায়, এবার জিসান একা একা যাচ্ছে। মা ছেলের কান্না দেখে অনিও কান্না করে দেয়। কিন্তু অনির এবার ঈদে মা পেয়েছে, যেটা সে এত বছর পায়নি। সকাল সকাল অনির শাশুড়ির সাথে সেমাই, খিচুড়ি, মাংস, পোলাও, রোস্ট, কাবাব রান্না করেছে। মিসেস ফাতেমা রান্না করেছে, অনিক শুধু হেল্প করেছে। জিসান চোখের পানি মুছে চলে গেল নামাজে। নিলয় নীলাকে বেডে শুইয়ে দিয়ে পেটের কাছে এসে বলল, এবার আমি আমার আব্বুর সাথে নামাজে যাচ্ছি, কিন্তু পরের বার আমিও বাবা হয়ে যাব। ঈদ মোবারক আমার 2 বাচ্চা। নীলা, শুধু বাচ্চাদের বললে বাচ্চার মা কি দোষ করেছে? নিলয় নীলার কপালে চুমু দিয়ে বলল, ঈদ মোবারক বাচ্চার মা। ঢাকল দেরি হয়ে যাচ্ছে, এখন যেতে হবে, আব্বু চিল্লা চিল্লি করবে না হলে। নিলয় নামাজে চলে গেল। নীলা তুবাকে ফোন দিল। তুবা, আসসালামু আলাইকুম আপু। নীলা, ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বোন? তুবা, ভালো আছি আপু। তুমি কেমন আছো? বেরিরা কেমন আছে? নীলা, সবাই ভালো আছে। হাতে মেহেদি দিয়েছিস? তুবা, উনি দিয়ে দিয়েছে। নীলা, তোর উনি মেহেদিও দিতে শিখে গেছে। যাই হোক, আজ বিকেলে আমার বাসায় চলে আসবি গালিব তোর শ্বশুর সহ। আমি ভাইকে ফোন করেছি, অনি আর আম্মুকে নিয়ে ভাইও চলে আসবে। তুবা, আচ্ছা আপু, আমরা চলে যাব। তৌহিদ খান নামাজ শেষ করে বাড়িতে আসলে তুবা প্রথমে তৌহিদ খানকে সালাম দিল। তৌহিদ খান সালাম নিয়ে রুম থেকে একটা বক্স বের করে আনল। তৌহিদ খান তুবার হাতে একটা বক্স দিয়ে বলো, এটা তোমার ঈদ সালামি। তুবা বক্স খুলে দেখে একটা সোনার চেন। তুবা, ধন্যবাদ বাবা। তুবা তৌহিদ খানকে সেমাই এনে দিল। তৌহিদ খান খাওয়া শুরু করে। কিন্তু গালিবের দেখা পাচ্ছে না। তুবা তৌহিদ খানকে গালিবের কথা বলতে যাবে, সেই সময় বাইরে থেকে বাইকের আওয়াজ আসে। তুবা তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে দেখে গালিব একটা ব্র্যান্ড নিউ বাইকে বসে আছে। তুবা, আপনি এই বাইকে কিনে নিলেন? আমি তো শুধু এমনি বলেছিলাম। গালিব, আমার সুইটহার্ট মন বলেছে, আর আমি সেই ইচ্ছে পূরণ করব না, এটা কখনো হয়? চলো তোমাকে বাইক চালাতে শিখাই। তুবা, এখন না, অন্য দিন শিখব। এখন ভেতরে আসুন। গালিব বাইক রেখে ভিতরে গেল। তুবা সেমাই নিয়ে এসে দেখে গালিব নেই। তুবা সেমাইয়ের ট্রে নিয়ে উপরে চলে গেল। গালিবকে বাটিতে করে সেমাই এগিয়ে দিল। গালিব, খাইয়ে দাও। তুবা বাধ্য মেয়ের মতো তাই করল। গালিব, সুইটহার্ট, তুমি ঈদের সালামি নিবে না? তুবা, ঈদের সালামি তো পেয়ে গেছি, আবার কি নিব? গালিব, কে দিল তোমাকে ঈদের সালামি? তুবা একটা বক্স এনে গালিবকে দেখালো। তুবা, এটা বাবা আমাকে দিয়েছে। আর আপনি নেই বাইক নিয়েছে আমার জন্য, তাহলে আমার সালামি হয়ে গেল না? গালিব, সেটা কি করে হয়? আমি ব্যাংক থেকে নতুন টাকা তুলে এনেছি, বউ সালাম করবে, আমি টাকা দিব। নাও নাও, তাড়াতাড়ি সালাম করো। তুবা, পা ধরে সালাম করতে হয় না। তবুও আপনি যেহেতু বলছেন তাই করছি। তুবা গালিবকে সালাম করল। তুবা, এবার আমার সালামি দেন। গালিব কাবার থেকে একটা ব্যাগ বের করল। প্রথমে একটা 2 টাকা নোটের বান্ডিল দিল, তারপরে 5 টাকা নোটের বান্ডিল দিল একটা।
বউ এই সালামি দিয়ে হবে। গালিব আবার একটা 10 টাকার নোটের বান্ডিল দিল, তারপরে 20 টাকা নোটের বান্ডিল। তুবা, কি ব্যাপার, আপনি কি পুরো ব্যাংকের টাকা নিয়ে এসেছেন নাকি? গালিব পর পর আরো 50 টাকার, 100 টাকার, 500 টাকার এবং 1000 টাকার একটা করে বান্ডিল তুবার হাতে দিল। গালিব, বউ এগুলো তোমার ঈদ সালামি। তুবা, এত টাকা আমি কি করব? গালিব, খরচ করবে। এবার আমার তোমার সাথে প্রথম ঈদ, তাই তোমার ছোট ঈদ সালামি। তুবা, এটা আপনার কাছে ছোট সালামি মনে হচ্ছে। গালিব, দীর্ঘ 7 বছরের সালামি এগুলো সুইটহার্ট। প্রথম 2 টাকার বান্ডিল তোমার বয়স যখন 12 বছর, তারপর থেকে তোমার বয়স বেড়েছে, নোট চেঞ্জ হয়েছে, তাই আজ সবগুলো একসাথে দিলাম। তুবা, আপনি কি সুন্দর দূর থেকে আমাকে ভালোবেসে গেছেন বছরের পর বছর। আর আমি শুধু ভুল বুঝে গেছি বারবার। গালিব, ভুল বুঝেছিলে দেখেই তো এতদিন তোমার থেকে দূরে ছিলাম, না হলে আমার বেশালাম ভালোবাসা তো আমাকে আটকানে পারত না। তুবা, বাদ দিন এই সব কথা। আপু ফোন করেছিল, আজ সবাই আপুর বাসায় যাবে, আমাদের যেতে বলেছে। গালিব, ওকে সুইটহার্ট, আমরা বিকেলে নীলর বাসায় যাব। এখন ঘুমাবো আমি, চলো চলো, আমাকে ঘুম পাড়িয়ে দিবে। তুবা, ঈদের দিন ঘুমাবেন, এটা কেমন কথা? গালিব, এত বছরের অভ্যাস তাই ঘুম ধরছে। তুবা, কোনো ঘুম হবে না, আমার সাথে গল্প করবেন, আসুন। জিসান নামাজ শেষ করে বাড়িতে আসলো। জিসানকে সালাম দিল। জিসান পকেট থেকে এক জোড়া নূপুর বের করে অনির পায়ে পরিয়ে দিল। জিসান, তোমার ঈদের সালামি। অনি, এবারের সব থেকে বড় সালামি আপনি আমার জন্য, যেটা আল্লাহ আমাকে দিয়েছে অনেক আগেই। মিসেস ফাতেমা এসে অনিকে একটা খাম দিল। অনি, কি এটা আম্মু? মিসেস ফাতেমা, তোমার ঈদ সালামি আমার পক্ষ থেকে। অনি খাম খুলে দেখে 20,000 টাকা। অনি, আম্মু এতগুলো টাকা আমি কি করব? আমার বড় পাওয়া আপনি ও আপনার ছেলে, আমার আর কিছু চাই না আম্মু, আপনার ভালোবাসা আমার যথেষ্ট। মিসেস ফাতেমা অনির কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য। আজ তোমার শ্বশুর হয়তো বেঁচে থাকলে আরো ভালো কিছু গিফট করতো তোমায়। জিসানের বাবার অনেক ইচ্ছে ছিল ছেলের বউকে নিয়ে, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। অনি, আম্মু আজ আর মন খারাপ করে থাকেন না, আব্বু আমাদের উপর থেকে এভাবে দেখলে কষ্ট পাবে। মিসেস ফাতেমা চোখের পানি মুছে রান্নাঘরে চলে গেল সেমাই নিয়ে আসার জন্য। জিসান অনিকে বলল, জিসান, রামাবু, আমার ঈদ সালামি কোথায়? অনি, কি চাই আপনার ঈদ সালামি? জিসান, ঘরে চলো বলছি। অনি, দুষ্টু কথাকার, আমি যাব না, আমার লজ্জা লাগে। জিসান, ওরে আমার রামাবু রে, বিয়ের আগে এই লিজ্জা কই ছিল যখন বলেছিলে বাবা আছে ভাই আছে শুধু জামাই নাই। এখন যখন জামাই হয়েছে তখন জামাইকে পাত্তাই দিচ্ছ না। অনি, কোথায় পাত্তা দিলাম না, আমি তো আপনার সেবায় নিয়োজিত বাবুর আব্বু। বাবুর আব্বু, আমার নাম পছন্দ হয়েছে রামাবু। জিসান, এই চলো আমরা বেবি নিয়ে নেই একটা। অনি, বিয়ের এখনো 1 সপ্তাহ হয়নি আর উনি বাচ্চা নিবেন? কেন, একটুও কি রোমান্স করতে মন চায় না? প্রেমটাও তো ঠিক মতো করলেন না। জিসান, রামাবু হারাম সম্পর্ক রাখতে নেই, এখন আমরা হালাল সম্পর্কে আছি, এতে আল্লাহ খুশি আছেন। আর রোমাঞ্চের কথা বলছো, সেটা তো আমি করতেই চাচ্ছি, তুমি তো করতে দিচ্ছ না। জিসান অনিকে আবার কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। অনি, আরে কি করছেন, ছাড়ুন আমায়, আম্মু দেখে ফেলবে তো। জিসান, আমার সালামি লাগবে তাই রুমে নিয়ে যাচ্ছি, এখানে যেটা নেওয়া সম্ভব না। জিসান রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। গালিব তুবার পায়ে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। তুবা গালিবকে বালিশে মাথা দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। দুপুর 12টার দিকে তুবার ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখে গালিব তার পাশেই তাকিয়ে আছে। তুবা, কি দেখছেন এভাবে, কখন ঘুম থেকে উঠেছেন? গালিব, দেখছি আমার মায়াবতীকে কিভাবে তার মায় আমায় আটকে রেখেছে। তুবা, হয়েছে আর রোমান্টিক হয়ে হবে না, বাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে, চলুন নিচে চলুন। গালিব, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি সুইটহার্ট। তুবা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, হেল্পিং হ্যান্ডের সাথে মিলে ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে। গালিব পাঞ্জাবি চেঞ্জ করে তুবার সাথে ম্যাচিং একটা সাদা শার্ট পরে নিল। গালিব শার্টের হাত ফোল্ড করতে করতে নিচে নামছে, তুবা গালিবের এই স্টাইলে পুরোই ফিদা হয়ে হা করে তাকিয়ে আছে। গালিব নিচে নেমে এসে কানে কানে বলল, গালিব, সুইটহার্ট, বলেছিলাম না আমি একটু বেশি কিউট দেখতে, দেখলে তো তুমি নিজেও আবার আমার উপরে ক্রাশ খেলে ফেললে। তুবা,
আমি তো বরাবর আপনার উপরে ক্রাশ খাই, তবে আজ যেন আপনাকে একটু বেশি কিউট লাগছে। তৌহিদ খান খাবার টেবিলে চলে আসলো, সবাই একসাথে খেয়ে বসেছে। গালিব, আব্বু নিলয় আজ ওর বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমাকে সাথে যেতে বলেছে, বিকেলে তুমি কি যাবে? তৌহিদ খান, না রে বাবা, আজ শরীরটা ভালো নেই, তোমরা যাও। তুবা, বাবা আপু বারবার আপনাকে যেতে বলেছে। তৌহিদ খান, না রে মা, আমি যাব না, তোমরা দুইজন ঘুরে আসো। খাবার শেষ করে তুবা রেডি হয়ে নিল নীলার বাসায় যাওয়ার জন্য। গালিব, সুইটহার্ট তুমি কি রেডি? তাহলে আমরা বের হই। তুবা, আমি রেডি। গালিব তুবাকে নিয়ে বাইকে করে রওনা দিল। তুবা, চলুন অনিকের আর ভাইয়াকে সারপ্রাইজ দেই। গালিব তুবার কথা মত জিসানদের বাড়ি গেল। জিসান আর অনিও বের হচ্ছিল বাইক নিয়ে। গালিব আর তুবাকে বাইকে দেখে জিসান অনি অবাক হয়। অনি, ভাইয়া তুমি বাইক কবে নিলে? গালিব, কালকে রাতে নিয়েছি। আম্মু কোথায়? আম্মু যাবে না। জিসান, আম্মু যাবে না বলছে, তোমরা ঘুরে আসো। তুবা, আমি তাহলে আম্মুর সাথে দেখা করে আসি। গালিব বাইক রেখে নিজেও তার শাশুড়ির সাথে দেখা করতে গেল। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম সালাম। তোমরা এখানে তোমাদের সবার নানিলাদের বাসায় যাওয়ার কথা। তুবা, তোমার কাছে সালামি নিতে আসলাম। মিসেস ফাতেমা, ও আচ্ছা দাঁড়া আমি আসছি। মিসেস ফাতেমা নিজের রুম থেকে দুইটা খাম নিয়ে এসে তুবার হাতে দিল, একটা আর একটা গালিবের দিকে দিল। গালিব, এটার দরকার নেই আব্বু, আপনার স্নেহ আমার জন্য যথেষ্ট। মিসেস ফাতেমা, মা খুশি করে কিছু দিলে নিতে হয়। গালিব খামটা নিয়ে তুবাকে দিল, রেখে দেওয়ার জন্য। গালিব, আম্মু এবার তাহলে আমরা আসি। গালিব তুবা বেরিয়ে গেল। গালিব তুবাকে বাইকে উঠতে বলে বাইকে উঠে বসল। জিসান, ভাইয়া একটা রাইড হয়ে যাক, তুমি তো আগে অনেক রাইড করেছ। গালিব, আজ হবে না, অন্য সময় করব, এই তুলোর বস্তা নিয়ে রাইড করলে দেখবে কোথায় উড়ে চলে গেছে। জিসান গালিবের এমন কথা হাসতে শুরু করে দেয়। তুবা, দেখেছ তোমার ভাই কিভাবে আমাদের অপমান করলো? আজ থেকে খেয়ে খেয়ে ছোট একটা হাতির বাচ্চা হয়ে যাব, দেখি তারপরে কে তুলোর বস্তা বলে। গালিব জিসান বাইক স্টার্ট দিল। দুইজন আগে পিছে করে বাইক চালাচ্ছে, কখনো গালিব আগে তো কখনো জিসান আগে। নিলয়ের বাসায় গিয়ে সবাই খাওয়া করলো। জিসান, গালিব, নিলয় এক রুমে গল্প করছে আর তুবা, অনি, নীলা এক ঘরে গল্প করছে। সবাই আড্ডা দিয়ে খাওয়া শেষ করে বাড়ি যাওয়ার জন্য বের হলো। তুবা রাস্তায় ফুসকা দেখতে পেয়ে ফুসকা খাবে বলে বায়না ধরল। গালিব বাইক দাঁড় করালো ফুসকার দোকানের সামনে। অনি জিসানকে বলল ভাইয়াদের দেখা যাচ্ছে না। জিসান আবার বাইক ঘুরিয়ে দেখে তারা ফুসকার দোকানে বসে আছে। অনি, তোমারা থামবে, আমাদের বলবে না? গালিব, তোর ভাবি হঠাৎ বলল তাই থেমেছি, আর তোরা আগে চলে গেলি, নে এখন বসো। গালিব 4 প্লেট ফুসকা অর্ডার দিল। তুবা রাস্তার ওই পাশে আইসক্রিম দেখতে পেলে গালিবকে বলল আপনারা বসুন, আমি আসছি। তুবা আইসক্রিম নিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। গালিব তুবার পাশেই চেয়ে আছে। হঠাৎ একটা গাড়ি এসে তুবার সামনে দাঁড়ালো। একটু পর গাড়ির সহ তুবা উঠাও। গালিব পাগলের মতো বাইক চালাচ্ছে ওই গাড়িটা ধরার জন্য, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সাথে আরো দুইটা সেম গাড়ি এসে 3টা গাড়ি হয়ে গেল। গালিব বুঝতে পারছে না তুবা কোন গাড়িতে আছে। জিসান রাজকে ফোন করে সব ঘটনা খুলে বলে। রাজ তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। গালিব ফাঁকা রাস্তার মাঝখানে বসে আছে, মাথায় হাত দিয়ে 3টা গাড়ি 3 দিকে চলে গেছে। একটু পরে রাজ ফোন করে গালিবকে। গালিব ফোন করে লোকেশন আসে। গালিবের কাছে গালিব উঠে আগে খাটিয়ে চড় বসিয়ে দেয় রাজের গালে। রাজ, দোস্ত শান্ত হো, সব ঠিক হয়ে যাবে। গালিব, কি ঠিক করবি তুই? আজ তোর গাফিলতির জন্য ওই রাস্কেলগুলো বাইরে বের হতে পেরেছে। আমার কলিজায় হাত দিয়েছে। আমি তোকে 2 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে আমার কলিজা যেন আমার কাছে থাকে। গালিবের ফোন বেজে উঠল। গালিব ফোন হাতে নিয়ে দেখে প্রাইভেট নাম্বার। আকাশ, মায়ের স্বামীর ছেলে, খুব কষ্ট হচ্ছে বুঝি। তোমার জানেমনকে নিয়ে এসেছি বলে। গালিব, রাস্কেল, তুই সাহস থাকলে আমার সাথে লড়াই কর, আমার ফুটবল জায়গায় আঘাত না করে। আকাশ, আমার তোর সাহস নেই, তাই তো তোর জানেমনকে নিয়ে এসেছি। শুন কাজের কথায় আসি, তুই যদি তোর বউকে সুস্থ ভালে ফেরত পেতে চাস তাহলে আমাদের নামে করা সবগুলো কেস তুলে নিবি, আর আমার ড্রাগসের মামলা তুই তোর উকিল দিয়ে আমাদের জামিনের ব্যবস্থা করে দিবি। যদি এটা না করিস তাহলে তোর বউ আর এই দুনিয়ার আলো দেখতে পারবে না। গালিব, আমার কলিজার যদি কিছু হয় না, তোদের লাশও কেউ খুঁজ পাবে না।
এটা মিনে রাখিস, আমি এক কথা বারবার বলি না। আকাশ, কাজ শেষ করে ফোন দিবি, আমরা তোর জিনিস ভালো জায়গায় রেখে দিব। ফোন কেটে গেল। রাজ, ফোন ট্র্যাক করা যাচ্ছে না, এক সময় এক জায়গায় দেখাচ্ছে। গালিব, আগে আমার কেসগুলো উঠিয়ে নিতে হবে, না হলে ওরা তোমার ক্ষতি করে দিতে পারে। রাজ, চল থানায়। গালিব তাড়াতাড়ি করে থানার দিকে যেতে লাগলো। জিসান ফোন করেছে। জিসান, ভাইয়া কোথায় তুমি? তোমার কোনো খোঁজ পেলে? গালিব, তুমি তাড়াতাড়ি থানায় চলে এসো। জিসান থানায় চলে আসলো। গালিব বসে আছে। রাজ এসে বলল, রাজ, গালিব দেখ, আমার মনে হয় তোর কেস উঠানো ঠিক হবে না। ওরা যে কোনো সময় চলে যেতে পারে দেশ থেকে, তার থেকে বরং তুই ভাব ওরা তোমাকে কোথায় লুকিয়ে রাখতে পারে। গালিব, 1 মিনিট, আমি তো তোমার ব্যাগে পি এস ট্রাকার রেখেছিলাম, সেটা থেকে কিছু পাওয়া যেতে পারে। রাজ, তুই আগে বলবি না এই কথা? রাজ তার টিমকে বলে তোমার লোকেশন ট্র্যাক করতে বলল। টিম 5 মিনিটে লোকেশন ট্র্যাক করেছে। টিম, স্যার, আই থিঙ্ক তারা আকাশ পরে কোথাও যাচ্ছে। রাজ, কোথায় যাচ্ছে যেটা দেখার ট্রাই করো। টিম, স্যার, সিলেটের দিকে যাচ্ছে। গালিব অভিকে ফোন দিল। গালিব, অভি, আমার ইমিডিয়েটলি 3টা হেলিকপ্টার লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট। অভি, ওকে ভাইয়া, আমি ব্যবস্থা করছি। টিম, স্যার, তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন তামাবিল বর্ডারের দিকে যাচ্ছে। জি স্যার, আমার এক ফ্রেন্ড বিজিবিতে আছে সিলেটে, আমি ফোন দিয়ে তাকে কন্ট্রোল করতে বলছি। হেলিকপ্টার চলে আসলো। গালিব জিসান নিলয় রাজ একটাতে, আর বাকি কিছু টিম সদস্য নিয়ে তারা বেরিয়ে গেল। রাজ সিলেট পুলিশ ফাঁড়িতে ফোন করে সেখান থেকে কিছু পুলিশ পাঠিয়ে দিতে বলল। আকাশ, আছামা সহ তাদের লোকজন একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। গালিব কেস উঠিয়ে নিলে তারা বর্ডার পার হয়ে চলে যাবে। কিন্তু কারো ফোন না পেয়ে আকাশ কাউকে ফোন দিল। কাজ কতদূর এগোলো? এখনো তারা কেস উঠায়নি। আকাশ অকথ্য ভাষায় গালি দিয়ে গালিবকে ফোন দিল। আকাশ, কিরে মায়ের স্বামীর ছেলে, তোর তো দেখি বউয়ের প্রতি একটু দয়া নেই। সামান্য কেস উঠিয়ে নিতে এত সময় লাগে? গালিব, উপরে তাকিয়ে দেখ, তোর জম তোর দুয়ারে দাঁড়িয়ে আছে। আকাশ উপরে তাকিয়ে দেখে 3টা হেলিকপ্টার নিচে নেমে আসছে। আকাশ ও শীতেরা লোকেশন কিভাবে পেল? গালিব নিচে নেমে এসে দাঁড়ালো। তুবার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তুবা অনেক ভয় পেয়ে আছে, গালিবকে দেখে কান্না করে দিল। আকাশ, বাহ, তোর বুদ্ধি আছে বলতে হয়। এত সহজে আমায় ধরে ফেললি ভাবতে কষ্ট হচ্ছে। আচ্ছা, সবকিছু এই মেয়েটার জন্য, আজ এই মেয়ের জন্য আমি এভাবে লুকিয়ে থাকতে হচ্ছে। তুবার চুলের মুঠি ধরে, মিস আছামা আমার কলিজায় হাত দিয়েছে, এই হাত আপনার অক্ষত থাকবে তো? আছমা, আমার সব কিছুই হারিয়ে গেছে, এখন আমি মরলেও কি বাঁচলেও কি? আছমা তুবার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, কেউ চালাকি করলে এখনই শেষ করে দিব এই মেয়েকে। গালিব, এই না, কেউ কিছু করবে না। আছমা তুবাকে নিয়ে আকাশ বলল গাড়ি স্টার্ট দিতে। আছমা তুবাকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। আছাম গাড়িতে উঠে তুবাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল পাহাড় থেকে নিতে। হঠাৎ আচমকা এই ঘটনা যেন কিছুই বুঝতে পারল না গালিব। চোখের সামনে তুবা পাহাড় থেকে নিচে পড়ে গেল। এই সুযোগ পেয়ে আছমা ও আকাশ পালিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু দূর গিয়ে পুলিশ তাদের আটকে দেয়। আছমা ও আকাশ গাড়ি থেকে নেমে হাত উপরে করে সেই গাড়িটা পা দিয়ে ফেলে দিল খাদে, কারণ সেই গাড়িতে অনেকগুলো ড্রাগস ছিল। প্রমাণ লোপাট করার জন্য গাড়িটি খাদে ফেলে দিল। গাড়িটি খাদে পড়ে আগুন লেগে যায়। গালিব মনে হয় পাথর হয়ে গেছে এমন একটা অবস্থা। রাজ হেলিকপ্টার দিয়ে তার টিমকে পাঠিয়ে দিল তুবাকে খোঁজার জন্য। জিসান গালিবের পাশে দাঁড়িয়ে আছে। জিসান অনেক স্ট্রং, কারণ আর্মিতে তাদের ট্রেনিংয়ে সব সময় স্ট্রং থাকতে হবে এমনটা শেখানো হয়। রাত হয়ে যাওয়ার কারণে রাজের টিম বেগ চলে আসে। গালিব হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। নিলয় গালিবকে হসপিটালে নিয়ে যায়। জিসান রাজের সাথে ছিল। আছমা ও আকাশ সহ আকাশের টিমকে পুলিশ গ্রেফতার করে। মিসেস ফাতেমা জিসানকে ফোন করে। মিসেস ফাতেমা, কি রে, তোমার কোনো খবর পেলি? জিসান নিজেকে শক্ত রেখে বলল, জিসান, না আম্মু, এখনো খবর পাইনি, তবে জলদি পেয়ে যাব, তুমি টেনশন করো না। মিসেস ফাতেমা, হে রে, গালিব কোথায়? জিসান, ভাইয়া তো ব্যস্ত আছে, কেন, তুমি কথা বলবে, ডেকে দিব। মিসেস ফাতেমা, না থাক, কাজ করতে দে। একের পর এক ফোন কল আসছে, সবাইকে মিথ্যা বলতে হচ্ছে বারবার। এদিকে গালিবের এখনো জ্ঞান ফিরেনি, তাই নিলয় জিসানের সাথে কথা বলে গালিবকে নিয়ে ঢাকায় চলে যায়। গালিবকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। ডক্টর দেখে বলল,
ডক্টর দেখে পেশেন্ট গভীরভাবে কোনো আঘাত পেয়েছে যার কারণে তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জিসান নিজেও নিচে গিয়ে তুবাকে খুঁজেছে কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। জিসান রাজ ক্লান্ত হয়ে যাওয়ার একটা হোটেলে উঠে পড়ল। অনি ফোন দিয়েছে। জিসান কিছু বলবে। অনি, তুবার কি কোনো খবর পাওয়া গেল? জিসান না, জানতে পারলে ফোন দিব। আর ফোন দিও না। জিসান ফোন কেটে দিল, তারপর পাড়ি জমালো ঘুমের দেশে। তুবা, ভাইয়া আমাকে বাঁচা ভাইয়া, আমার খুব ভয় করছে, এই জঙ্গলে অনেক জীবজন্তু আছে। তুই তো জানিস আমি সাপ কতটা ভয় পাই, এখানে একটা সাপ আমার পায়ে পেঁচিয়ে আছে। জিসান বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে পড়ল। রাজ, কি হয়েছে, এভাবে উঠে পড়লে কেন? জিসান এবার কান্না করে দেয়। জিসান, ভাই আমার বোনটা না জানি কেমন আছে, কোথায় আছে, ও সাপ অনেক ভয় পায়, আমাকে স্বপ্ন দেখালো ওর অনেক ভয় করছে। রাজ, সকালটা হোক আমরা আবার খুঁজতে বের হব। জিসান, ভাই আমার বোনটা কোনো দিন কারো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমনটা হলো? রাজ, শান্ত হয়, ছোট কিছু হবে না, ভরসা রাখো। ঘুমিয়ে পড়ো। সবার চোখে মুখে অশান্তির ছাপ, একদিনে কি থেকে কি হয়ে গেল। তুবা গায়েব হয়ে আছে, গালিব হসপিটালে ভর্তি, জিসান সবাইকে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে। জিসানের চোখে ঘুম নেই, কি করে বা ঘুমাবে, তা বোন যে সেই ঘন জঙ্গলে আছে। সকাল হলো, জিসান রাজকে তাড়া দিতে লাগলো। দুইজন বেরিয়ে গেল আমার সেই পাহাড়ের চূড়ায়। গালিবের জ্ঞান ফেরার সাথে সাথে তুবা তুবা করে ডাকছে। নিলয়, গালিব শান্ত হো, তোর শরীরের অবস্থা ভালো না। গালিব, আমি কোথায় আছি? আর তুবা কোথায়? নিলয়, তুই হসপিটালে ভর্তি আছিস, তুবাকে রাজ রাখুচ্ছে। গালিব, চল চল তাড়াতাড়ি, আমার লিটিল বার্ড না জানি কি অবস্থা আছে। ডক্টর, উনি কার কথা বলছে এভাবে বারবার? নিলয়, তার ওয়াইফ, কাল সন্ধ্যায় পাহাড় থেকে পড়ে গেছে, এখনো খুঁজে পাওয়া যায়নি। ডক্টর, উনাকে বেশি হাইপার হতে দিবেন না, না হলে উনি যে কোনো সময় স্ট্রোক করতে পারে। অনেক খোঁজাখুঁজির পর রাজের টিম তুবাকে উদ্ধার করে, তবে জীবিত নয়, মৃত্যু। জিসান হুহু করে কেঁদে দিল। নিজের চোখের সামনে তার বোনের ক্ষত শরীরটা পড়ে আছে। মনে হয় পোকামাকড় কামড় দিয়েছে, কোথাও কোথাও মাংস তুলে নিয়েছে। রাজ নিলয়কে ফোন দিল। নিলয়, দোস্ত কি খবর, ওই দিকের তুবাকে পেয়েছিস? রাজ ওই পাশ থেকে সব কিছু খুললে বলল। নিলয়ের সব কথা শুনে মুখ অন্ধকার হয়ে গেছে। গালিব, কি রে, তুবাকে পেয়েছে? নিলয়, হ্যাঁ পেয়েছে। গালিব, তাহলে চল আমরা নিয়ে আসি ওকে। আমি আর কখনো আমার লিটিল বার্ডকে হাতছাড়া করব না। দরকার হয় জব অফিস সব কিছু বাদ দিয়ে বাড়িতে বসে থাকব। নিলয়, শান্ত হো ভাই। গালিব, তুই চল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? নিলয়, ওকে ঢাকায় নিয়ে আসছে, আর কিছুক্ষণ এর মধ্যেই নিয়ে আসবে। গালিব, ঢাকায় মানে? আমি এখন কোথায় আছি? নিলয়, তোর অবস্থা খারাপ ছিল তাই তোকে নিয়ে আমি ঢাকায় চলে এসেছে। তুই চিন্তা করিস না, আগে কিছু খেয়ে নে, আর ওরা 30 মিনিটের মধ্যে চলে আসবে। গালিব, না না, তুবা তো না খেয়ে আছে, আমরা একসাথে খাবো। কখন আসবে? আমি যে ওকে না দেখে থাকতে পারছি না, মনে হয় কতদিন দেখি না। জিসান রাজ তুবাকে নিয়ে খান ম্যানশনে ঢুকছে। নীলা, মিসেস ফাতেমা, অনি, তৌহিদ খান সবাই কান্না করছে। অ্যাম্বুলেন্স থেকে তুবার মৃতদেহটা বের করার সাথে সাথে মিসেস ফাতেমা দৌড়ে আসে, কান্না করছে। 1 মাসের মাথায় বাবা মেয়ে দুইজন মারা গেল। মিসেস ফাতেমা কিছুতেই সামলাতে পারছে না নিজেকে। নীলা তুবার মৃত শরীরটা দেখে অজ্ঞান হয়ে গেছে। অনি নীলাকে ধরে রুমে নিয়ে গেছে। জিসান মিসেস ফাতেমা কান্না করছে। নিলয় গালিবকে নিয়ে বাড়ি ঢুকল। গালিব জিসানকে দেখে দৌড়ে গেল। গালিব, জিসান তোবা কোথায়? ভেতরে ফ্রেশ হচ্ছে মনে হয়, তাই না? আমার উপরে রাগ করেছে, আমি ওকে রেখে চলে এসেছি। দাঁড়াও, আমি ওর রাগ ভাগিয়ে আসছি। গালিব কোনো দিক না দেখেই ভিতরে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তোবাকে খুঁজে পেল না। গালিব বাইরে বের হয়ে এসে জিসানকে বলছে, গালিব, কোথায় আমার তুবা? গালিব দেখে সামনে একটা অ্যাম্বুলেন্সে একটা লাশ। গালিব গাড়ি দিয়ে এগিয়ে গেল। মুখের কাপড়টা তুলে যখন গালিব দেখল, 2 পা পিছিয়ে আসলো। গালিব, এটাকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছে? আর আমার তুবা কোথায়? রাজ, গালিব সরি, আমরা তুবাকে তার কাছে জীবন আনতে পারিনি। গালিব রাজের কলার চেপে ধরে বলল। গালিব, যা তা বলবি না, জীবত আনতে পারিনি মানে কি? রাজ, খাদ থেকে পড়ে গিয়ে তুবার মৃত্যু হয়েছে, আমরা বাঁচাতে পারিনি।
গালিব রাজের কোলার ছেলে দিয়ে মাটিতে বসে পড়ল। নিলয়, ভাই শান্তি হও। গালিব পাথর হয়ে গেছে, কোনো কথা বলছে না। জিসান রাজকে বলছো কোনো প্রকার জামা না জড়ায়, কারণ ওর বোন এমনি অনেক কষ্ট সহ্য করেছে আর না। জিসান নিলয় তোবার দাফনের কাজ শুরু করেছে, কিন্তু গালিব সেই তখন থেকে ওই জায়গায় বসে আছে। তুবাকে গোসল করানোর জন্য নিয়ে আসছে। নিলয় এসে গালিবকে ঝাঁকাচ্ছে, কোন হেলদোল নেই। নিলয়, এই ভাই কথা বলছিস না কেন? নিলয় গালিবকে একটা থাপড় মারে জোরে। নিলয়, ভাই দেখ এভাবে থাকলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব তুবাকে দাফন করতে হবে। গালিব নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। ভাই এটা কি হলো? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? ও জানে না আমি ওকে ছাড়া থাকতে পারি না। গালিব পাগলের করতেছে। জিসান নিলয় অভিকেও ওকে সামলাতে পারছে না। চলে আসলো তুবার শেষ বেলা। এখন থেকে তাকে একা মাটির একটা ছোট ঘরে থাকতে হবে। তুবাকে নিয়ে যাওয়া হচ্ছে কবর দেওয়ার জন্য। গালিব কান্না করে করে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। তার ভালোবাসার মানুষ তাকে একা করে চলে গেল। এখন থেকে গালিবকে একা এই দুনিয়ায় থাকতে হবে। তুবার ভালোবার স্মৃতি শুধু রেখে গেল গালিবের বুকে।